আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আলোচনার টেবিলে সমাধান দেখছে না জামায়াত, পিআর বাস্তবায়নে গণভোটের দাবি। শৃঙ্খলা দুর্বলতা নয়, বিএনপি শক্তি, বললেন তারেক রহমান। আলোচনার মাধ্যমেই রাজনৈতিক মতভিন্নতার সমাধান হবে, জানালেন প্রেস সচিব। ইউটিউবে জুলাই অভ্যুত্থানের প্রামাণ্যচিত্র ব্লক করল ভারত। বইমেলা 2026 শুরু হবে চলতি বছরের 17 ডিসেম্বর। এবার বিস্তারিত। সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন আয়োজনে আবারও পিআর পদ্ধতির দাবি তুলেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। তবে আলোচনার টেবিলে এই সমস্যার সমাধান দেখছে না দলটি। সেজন্য পিআর বাস্তবায়নে গণভোটের দাবি জানিয়েছে তারা। বৃহস্পতিবার বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটক থেকে দলটির বিক্ষোভ সমাবেশে এই দাবি জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের রাজনীতিতে যে স্বচ্ছ নির্বাচনের আকাঙ্ক্ষা, সেই প্রচেষ্টা চালাচ্ছে জামায়াত। রাজপথে ও কমিশনে দুই ক্ষেত্রেই কাজ করছে, কিন্তু একটি দল বারবার বাধা সৃষ্টি করছে জুলাই সনদের আইনি ও সাংবিধানিক ভিত্তি দেওয়ার ক্ষেত্রে। তিনি বলেন, তারা বলছে এখন কি দরকার, নির্বাচনের পর করা যাবে, অথচ তাদের কারণেই এখনো লেভেল প্লেইং ফিল্ড গড়ে ওঠেনি। আমরা বলেছি নির্বাচনের আগেই সংবিধান আদেশ ও গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, না হলে দেশ এক মহা দুর্যোগে পতিত হবে। মিয়া গোলাম পরোয়ার বলেন, যারা এখনই বলে নির্বাচনের পর সব আইন ও সংস্কার মুছে দেবে, জনগণকে তাদের ভোটের মাধ্যমেই বিচার করতে হবে। এই সংস্কার যদি নির্বাচনের আগেই না হয় এবং বিদ্যমান কাঠামোয় নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে আবারও ফ্যাসিবাদের উত্থান হবেই। তিনি আরো বলেন, জুলাই সনদ বাস্তবায়নে আইনি ভিত্তি না থাকায় এখনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হচ্ছে না। অনেকে বলেন, আপনারা আলোচনার টেবিল ছেড়ে রাজপথে যাচ্ছেন কেন? এর কারণ হচ্ছে আলোচনায় কোনো ফল আসছে না। আমাদের আন্দোলন জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরার জন্য। জামায়াতের এই নেতা বলেন, জনগণ যদি গণভোটে পিআর না মানে আমরা মেনে নেব, কিন্তু আপনারা গণভোটকে ভয় পাচ্ছেন কেন? এদিকে জামায়াতের পাশাপাশি আরও 6টি রাজনৈতিক দল 3 দিনের অভিন্ন কর্মসূচির অংশ হিসেবে আজ পৃথকভাবে কর্মসূচি পালন করে। দলগুলো হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামি ইসলাম পার্টি, খেলাফত মজলিস বাংলাদেশ, খেলাফত আন্দোলন ও জাগপা। আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের মানুষের আস্থা অর্জনে বিএনপি কাজ করছে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, তরুণ প্রজন্মের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে বিএনপি তৃণমূল থেকে সমাজের প্রতিটি স্তরে নিজেদের সাংগঠনিক কাঠামোকে মজবুত করছে। জনগণের প্রতি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই দলের অন্যতম লক্ষ্য। বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এসব তথ্য জানান তিনি। তারেক রহমান জানান, নানা অভিযোগের ভিত্তিতে এরই মধ্যে 7,000-এর বেশি দলীয় সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্নীতি, চাঁদাবাজি ও অসদাচরণের দায়ে অনেককে পদচ্যুত করা হয়েছে, আবার অনেকে বহিষ্কৃত হয়েছেন। তিনি স্বীকার করেন, বহুমুখী অপপ্রচারের মাঝেও এমন কঠিন সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না, তবে বাস্তবতার প্রেক্ষিতে তা ছিল অপরিহার্য। শৃঙ্খলা মানে দুর্বলতা নয়, বরং সেটি আমাদের শক্তি। তারেক রহমান আরও বলেন, বিএনপি সততার ব্যাপারে আন্তরিক এবং তারা ক্ষমতাসীনদের কাছে যেসব মানদণ্ড দাবি করে, নিজেদেরকেও সেই একই মানদণ্ডে দাঁড় করায়। তিনি বলেন, এর মাধ্যমে জনগণের, বিশেষ করে তরুণ প্রজন্মের আস্থা ফিরিয়ে আনতে চান, যারা রাজনীতিকে কেবল ক্ষমতার খেলা হিসেবে দেখে না, বরং একটি মহৎ ক্ষেত্র হিসেবে দেখতে চায়। দেশের বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলায় বিএনপি সবসময় নিজেকে আধুনিকায়ন করছে উল্লেখ করে তারেক রহমান বলেন, জনগণের সঙ্গে সরাসরি সংযোগ ও যোগাযোগ আরও জোরদার করা হচ্ছে। শিক্ষা, স্বাস্থ্যসেবা, তরুণদের কর্মসংস্থান, জলবায়ু পরিবর্তন এবং ডিজিটাল উদ্ভাবনের প্রতিশ্রুতি সহ 31 দফা কর্মসূচির ভিত্তিতে দলের নীতিমালা গড়ে তোলা হয়েছে, যেখানে নারী, তরুণ নেতা ও পেশাজীবীদের অংশগ্রহণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বৈরাচার বিরোধী সংগ্রামের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, বিএনপি সেই ঐতিহ্য ধারণ করেই নতুন যুগে এগোচ্ছে।
আমরা চাই বিএনপির পরিচয় হোক সেবা, ন্যায় বিচার ও দক্ষতার প্রতীক হিসেবে, বিভাজন কিংবা সুবিধাভোগের প্রতীক নয়, যোগ করেন তিনি। পোস্টের শেষে তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ, শৃঙ্খলাবদ্ধ এবং জনগণের সেবায় প্রতিশ্রুতিবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, আমরা একসাথে প্রমাণ করব বাংলাদেশে একটি জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা, স্থিতিশীল প্রাতিষ্ঠানিক কাঠামো এবং গণকাঙ্ক্ষিত ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব, ইনশাআল্লাহ। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা এখনো চলমান রয়েছে এবং এই আলোচনার মাধ্যমেই রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান আসবে। ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সহ কয়েক দফা দাবিতে জামায়াতে ইসলামী ও অন্যান্য দলের বিক্ষোভ কর্মসূচি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। সভা শেষে প্রেস সচিব ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিং করেন। প্রেস সচিব বলেন, আমরা আশাবাদী যে ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনার মাধ্যমেই সবকিছুর সমাধান হবে। অপর এক প্রশ্নের জবাবে শফিকুল আলম জানান, চলতি বছর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টার আমন্ত্রণে রাজনৈতিক দলের নেতারা অংশ নেবেন। তিনি স্পষ্ট করেন, এই সফর বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক কোনো মধ্যস্থতা বা আলোচনার জন্য নয়, বরং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অনুষ্ঠানে অংশগ্রহণের উদ্দেশ্যে। তিনি বলেন, তারা সরকারের অংশীদার হিসেবে এই ধরনের বৈশ্বিক প্ল্যাটফর্মে অংশ নিচ্ছেন। ভারতের জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার দোহাই দিয়ে বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থান নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ইউটিউবে ব্লক করে দিয়েছে দেশটি। বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ৩৬ জুলাই রাষ্ট্র বনাম নাগরিক এ নামের প্রামাণ্যচিত্রটি একটি টিভি চ্যানেলে গত আগস্টে প্রচার করা হয়, যা পরবর্তীতে ইউটিউবে প্রকাশ করা হয়। প্রামাণ্যচিত্রটি পরিচালনা করেছেন ভারতের সৌমিত্র দস্তিদার। তিনি জানান, যখন ইউটিউবে ভিডিওটি প্রকাশ করা হয় তখন একটি গানের কপিরাইট নিয়ে ঝামেলা হয়, যা সেপ্টেম্বরে ঠিক হয়। এটি বাংলাদেশের সবাই দেখতে পাচ্ছিলেন। বাংলাদেশ থেকে আমার বন্ধু আমাকে প্রামাণ্যচিত্রটির লিঙ্ক দেন যেন ভারতে আমি এটি দেখতে পারি। যখন আমি কন্টেন্টটিকে ক্লিক করি তখন দেখতে পাই ভারতে এটি ব্লক করা হয়েছে। তিনি আরও জানান, যেখানে ভারতে বেঙ্গল ফাইলসের মতো বিতর্কিত ছবি নিরাপত্তা নিয়ে প্রদর্শন করা হচ্ছে, সেখানে তার প্রামাণ্যচিত্র ভারতে ব্লক করায় তিনি অবাক হয়েছেন। ওই প্রামাণ্যচিত্রে বদরুদ্দিন ওমর, তাসনিম খলিল, অভিনেত্রী কাজী নওশোবা আহমেদ, তাজউদ্দিনের মেয়ে শারমিন আহমেদ, মেঘমল্লার বসু এবং উমামা ফাতেমার ইন্টারভিউ ছিল। প্রামাণ্যচিত্রটির স্ক্রিপ্ট এবং গবেষণা করেছেন শাহেদ শুভ। ক্যামেরায় ছিলেন লুৎফর রহমান। পরিচালক সৌমিত্র দস্তিদার বলেছেন, তিনি বাংলাদেশের গণ অভ্যুত্থানের বিষয়টি সেখানে তুলে এনেছেন। প্রত্যক্ষদর্শীরা যা দেখেছেন তাই প্রকাশ করেছেন, কিন্তু ভারতের নিরাপত্তার জন্য হুমকি এমন কিছু এতে ছিল না। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজানের কারণে অমর ২১শে বইমেলা ২০২৬ শুরু হবে চলতি বছরের ১৭ ডিসেম্বর থেকে। বৃহস্পতিবার বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বৃহস্পতিবার বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর ২১শে বইমেলা ২০২৬-এর তারিখ নির্ধারণ সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মুফিদুর রহমান। সভায় উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, একাডেমির সচিব, পরিচালকরা এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিরা। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজানের পরিপ্রেক্ষিতে অমর ২১শে বইমেলা ২০২৬-এর তারিখ আগামী ১৭ ডিসেম্বর ২০২৫ থেকে ১৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত নির্ধারণ করা হয়। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।